গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 18, 18তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং আমাদের প্রত্যেক দিনের যে ক্লাস রুটিন থাকে এটা আছে, তোমরা দেখে রাখো। সকাল 8:30 থেকে তোমরা আমার এই ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং অন্যান্য কখন কার ক্লাস হয় একটু দেখে নাও এক ঝলকে। এবং আমাদের প্রত্যেক ফ্রি ক্লাসের নোটিফিকেশন তোমরা পাচ্ছ আমাদের দ্য ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ অফ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমাদের পেড কোর্স তোমরা টিডব্লিউএস একাডেমি অ্যাপে পাবে। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা শুরু করব। তো প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। প্রত্যেকটা প্রশ্ন এবং তার সঙ্গে যে ডিসকাশন চলবে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু হেল্প হবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি অচৌম্বক পদার্থ? অচম্বক পদার্থ কোনটি? লোহা, ইস্পাত, নিকেল, দস্তা। আচ্ছা, অচম্বক চৌম্বক পদার্থ এর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। যে সমস্ত পদার্থ বা ধাতু আছে যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না সেটাকে আমরা বলবো অচম্বক পদার্থ। সেটা হচ্ছে কি এখানে দস্তা। আমরা যদি দেখি লোহা, ইস্পাত, নিকেল এগুলোকে আমরা বলতে পারি যে চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ। ওকে, বাদ বাকি দস্তা, তোমার আরো কিছু রয়েছে, কাঠ, কাঁচ, এগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, অচুম্বক পদার্থ বলতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই চুম্বকত্বের বা চুম্বকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী? চুম্বকের আণবিক ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওয়েবার, গিলবার্ট, কুলম্ব, ওহম। সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, চুম্বক এটা কিন্তু একটা পদার্থের ধর্ম বলতে পারি। চুম্বক একটা পদার্থের ধর্ম। এই চুম্বকের আণবিক তত্ত্বের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়েবার। বিজ্ঞানী ওয়েবার অপশনে কারেক্ট উত্তর হয়ে যাবে। সমপ্রকৃতির চুম্বক মেরু পরস্পরকে কি করে? আকর্ষণ করে, বিকর্ষণ করে। আকর্ষণ বিকর্ষণ কোনটি করে না? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সেটি নির্ধারিত হবে মেরুদয় কোন মাধ্যমের মধ্যে অবস্থিত। একটা চুম্বক আমরা জানি অলওয়েজ, দেখো চুম্বকের দুটি ধর্ম আছে, একটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। একটা দণ্ড চুম্বক তুমি যদি সুতোয় বেঁধে দাও, বেঁধে ঝুলিয়ে দাও, দেখবে সবসময় উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকবে, উত্তর এবং দক্ষিণ দিকে। তো প্রাচীনকালে নাবিকেরা সমুদ্র পথে কিন্তু এই চুম্বক ব্যবহার করত, দিয়ে দিক নির্ণয় করত। এবং আমরা জানি যে দুটো চুম্বকের দুটো মেরু আছে, একটা বলছি উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তো সম প্রকৃতির দুটি চুম্বক মেরু, অর্থাৎ দুটি তুমি যদি নর্থ মেরু নিয়ে আসো কাছাকাছি, এটা একটা চুম্বক, তাহলে কি করবে? এখানে হবে বিকর্ষণ করবে, এদিকে ঠেলবে, এদিকে ঠেলবে, এটাকে বলা হবে বিকর্ষণ। তো বিকর্ষণ ধর্মই বলা হচ্ছে যে চুম্বকত্বের একটা প্রমাণ বলা যায়। যে চুম্বক যদি দুটো একই মেরু নিয়ে আসো, দুটো উত্তর মেরু কাছাকাছি নিয়ে আসো বিকর্ষণ করবে, দুটো দক্ষিণ মেরু কাছাকাছি নিয়ে আসো বিকর্ষণ করবে, কিন্তু বিপরীত জাতীয় মেরু আকর্ষণ করে। যদি তুমি দুটো চুম্বক, একটা হচ্ছে এরকম নিয়ে আসো, এটা নর্থ এবং এটা সাউথ, পরস্পরকে আকর্ষণ করবে, এটা বলা হচ্ছে আকর্ষণ। প্রথম চুম্বক পাওয়া গেছিল যেটাকে বলা হতো লোড স্টোন। প্রথম যে পাওয়া চুম্বক সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, লোড স্টোন। তো এই চুম্বক যেটা প্রাকৃতিকভাবে কিছু কিছু পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তড়িৎ তড়িৎ ব্যবহার করে আমরা তড়িতের সাহায্যে চুম্বক তৈরি করতে পারি, সেই চুম্বককে বলা হয় তড়িৎ চুম্বক। ঠিক আছে, কোনো লোহার দণ্ড, কোনো নিকেলের দণ্ড, কোনো কোবাল্টের দণ্ড, অর্থাৎ যে সমস্ত চুম্বক পদার্থ আছে সেগুলোকে আমরা চুম্বকে পরিণত করতে পারি তড়িতের সাহায্যে। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ হলে সেখানে চুম্বক সৃষ্টি করা যায়। ওকে, তো এবার কোশ্চেন আমি কিছু চুম্বক রিলেটেড করিয়ে দিচ্ছি এখানে। তোমার এখানে আরো কিছু কথা বলা যায়, যেরকম একটা চুম্বক, আমরা ছবি দেখালাম এটা, ঠিক আছে, তো চুম্বক এটাকে বলা হবে দণ্ড চুম্বক।
দণ্ড চুম্বক হতে পারে। অনেক ধরনের কৃত্রিম ভাবে চুম্বক তৈরি করা যায়, শেপ রয়েছে বিভিন্ন, চুম্বক শলাকা আছে, এরকম শেপ আর কি, এরকম হচ্ছে চুম্বক শলাকা বলা হয়, চুম্বক শলাকা। পাশাপাশি রয়েছে তোমার কিছু চুম্বক রয়েছে অশ্বক্ষুরাকৃতির চুম্বক, এরকম চুম্বক আছে, ঠিক আছে, এরকম চুম্বকও পাওয়া যায়, যেটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির চুম্বক। অশ্ব ক্ষুরাকৃতি চুম্বক। কিছু রয়েছে ডাম্বেলের মতো আর কি চুম্বক, যেরকম হচ্ছে তোমার এরকম ডাম্বেল মতো থাকে দুই প্রান্তে, সেরকম চুম্বকও পাওয়া যায়। পাশাপাশি আমরা বিভিন্ন, বেশিরভাগ ক্ষেত্রে দণ্ড চুম্বক, আমরা বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন ধরনের চুম্বক যেটা সুবিধা মতো ব্যবহার করে থাকি। তো এই চুম্বকত্বের কথা যদি আমি বলি, এই পদার্থকে তিনটে ভাগে ভাগ করা যায় চুম্বকের রেসপেক্টে। চুম্বকের রেসপেক্টে পদার্থকে আমরা চুম্বকের সাপেক্ষে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক, চুম্বকের ইংরেজি হচ্ছে ম্যাগনেট, বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। প্যারাম্যাগনেটিক পদার্থ এটা কিরকম? এটা মানে এটা হচ্ছে খুব সামান্য, মানে আকর্ষণ করে, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় খুব সামান্য, অতি সামান্য। যেমন অ্যালুমিনিয়াম, একটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে। প্যারাম্যাগনেটিক উদাহরণ মনে রাখো অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা যে খুব কম পরিমাণ, খুবই কম আকৃষ্ট হয় চুম্বক দ্বারা, খুব ক্ষীণ পরিমাণ আর কি, অল্প আকৃষ্ট হয় চুম্বক দ্বারা। তাহলে এক নম্বর আমরা পদার্থকে চুম্বকের রেসপেক্টে ভাগ করছি তিনটে ভাগে, প্যারাম্যাগনেটিক। দুই নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ডায়া। দুই নম্বর হচ্ছে ডায়া ম্যাগনেটিক। এটার সঙ্গে চুম্বকের কোন রকম আকর্ষণ হবেই না। যেমন কাঠ, কাগজ, প্লাস্টিক হতে পারে, কাঁচ হতে পারে, যেগুলো হচ্ছে চুম্বক দ্বারা কোনোভাবেই আকৃষ্ট হয় না। যেমন কি হবে, তুমি লিখতে পারো কাঠ হতে পারে, কাঁচ হতে পারে, কাগজ হতে পারে, তো এরকম আর কি। আর একটা তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্ফেরোম্যাগনেটিক। তিন নম্বর হচ্ছে স্ফেরোম্যাগনেটিক। এরা হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, এদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। অর্থাৎ কি হবে? অর্থাৎ চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। বোঝা গেল? এক্সাম্পল কি হবে এখানে? এক্সাম্পল হবে, তুমি মনে রাখবে, লোহা হতে পারে, লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট। তো এই তড়িতের সাহায্যে আমরা চুম্বক যে তৈরি করতে পারি, এবার কিছু তৈরি হবে স্থায়ী চুম্বক, কিছু হবে অস্থায়ী চুম্বক। অর্থাৎ স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক কি? যে সমস্ত চুম্বক পদার্থের তড়িতের সাহায্যে আমরা চুম্বকে পরিণত করলাম, এবারে চুম্বক ধর্মটা কত সময় বজায় রাখতে পারে,
ঠিক আছে, যারা দীর্ঘদিন ধরে রাখতে পারে সেটাকে বলা হয় স্থায়ী চুম্বক, এবং স্থায়ী চুম্বকের জন্য আমাদের এই সমস্ত উপাদান লাগে। এছাড়াও কিছু রয়েছে সংকর ধাতু, পারমালয়, স্ট্যালয়, ঠিক আছে, অ্যালনিকো, এই সমস্ত হচ্ছে সংকর ধাতু যেগুলো দ্বারা স্থায়ী চুম্বক তৈরি করা যায়। এছাড়া একটা রয়েছে অস্থায়ী চুম্বক তৈরি করার জন্য কাঁচা লোহা বা সফট আয়রন বলা হয়, যেটা খুব দ্রুত চুম্বকে পরিণত হয় কিন্তু স্থায়িত্ব খুব কম, খুব দ্রুত চুম্বকত্বটা নষ্ট হয়ে যায়। কাঁচা লোহা, ঠিক আছে, মনে রাখবে, স্থায়িত্ব খুব কম। তো চুম্বক রিলেটেড কিছু প্রশ্ন আমি একটু করেই দিলাম, কিছু আলোচনা করালাম, যাতে করে তোমাদের এই জায়গা থেকে ব্যাপারগুলো একটু মনে থাকে। অনেক সময় কি হয়, দুটো যন্ত্র, দুটো চুম্বক পাশাপাশি রয়েছে, যদি বিকর্ষণ ধর্ম কাজ করে দুটোর মধ্যে, তাহলে চুম্বকত্ব অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই চুম্বকত্ব রক্ষা করার জন্য মাঝখানে কাঁচা লোহার আস্তরণ দেওয়া হতে পারে, ঠিক আছে, যেটাকে বলা হয় চুম্বক রক্ষক। কাঁচা লোহার আচ্ছাদন দেওয়া হয় অনেক সময় চুম্বকত্ব রক্ষা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, পরিবাহীতে আদান বাহক হলো কোনটি? পরিবাহীতে আধান বাহক হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের স্রোত বলি আমরা, আধান যাচ্ছে মানে ইলেকট্রিক যাচ্ছে, সেটা বলা হয় ইলেকট্রনের স্রোত, ইলেকট্রনের স্রোত বলা হয়। কোন তড়িৎ বর্তনীতে ফিউজ তার ব্যবহারের কারণ হলো কি? কোন তড়িৎ বর্তনীতে ফিউজ তার ব্যবহার কেন করা হয়? খুব ভালো প্রশ্ন একটা, এবং এই ধরনের কোশ্চেন আমরা মাঝে মাঝে করিয়ে দিই তোমাদের, একটু রিভিশনও হয়, এবং তোমাদের যারা নতুন আছো তাদের জন্য এটা দরকারি। প্রশ্নগুলো এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, ফিউজ তারের উপাদান কি কি থাকে সেটা এমন প্রশ্ন আসে, এবং বৈশিষ্ট্য কি, এবং এটা ব্যবহার করি কারণ কোনো কারণে যদি বর্তনীতে লোড বেড়ে যায়, তড়িতের পরিমাণ ভীষণ বৃদ্ধি পেল, তাহলে বিদ্যুৎ সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে করে আর কোনো বাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তো ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার তৈরি করা হয় টিন এবং সীসা দিয়ে, টিন প্লাস সীসা। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয়, স্যার টিন কত পার্সেন্ট থাকে, সীসা কত পার্সেন্ট থাকে? টিন, যার সংকেত কি আবার? টিনের সংকেত হচ্ছে SN, আর সীসা মানে হচ্ছে পিবি। পিবি এখানে মনে রাখবে, SN যেটা টিন থাকে 25%, শতকরা 25%, আর পিবি বা সীসা এটা থাকে 75%। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হয়, ফিউজ তারের বৈশিষ্ট্য, এর উচ্চ রোধঙ্ক, নিম্ন গলনাঙ্ক, খুব দ্রুত গলে যেতে পারে যাতে বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভোল্ট আম্পিয়ার। ভোল্ট আম্পিয়ার, ভোল্ট আম্পিয়ার এটি কোন রাশির একক? বলো। আচ্ছা, অপশন কি? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির একক হচ্ছে বিওটি, আমরা বলি বোট অফ ট্রেড ইউনিট, বিওটি তড়িৎ শক্তির একক, মনে রাখবে। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্ব। তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। তড়িৎ ক্ষমতা, আমরা ক্ষমতা জানি ওয়াট, এখানে আমরা এই ক্ষমতা তড়িতের ক্ষেত্রে আমরা বলি এটা তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু, তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু ভোল্ট মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এখানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা এর একক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, খালসা প্রবর্তন করেন কে? খালসা প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কি হবে এখানে? খালসা একটা বাহিনী, প্রথা না সরি, খালসা একটা বাহিনী যেটা প্রতিষ্ঠা করেছিলেন দশম শিখ গুরু। দশম শিখ গুরু, আমরা শিখ গুরুদের নাম তোমাদের পড়িয়েছিলাম 1 থেকে 10। গুরু নানক প্রথম, গুরু অঙ্গদ, তারপর রয়েছে তোমার চতুর্থ গুরু রামদাস, পঞ্চম গুরু অর্জুন, অষ্টম গুরু হরকিষেন, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। ওকে, তো এখানে দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিং একটা বাহিনী প্রতিষ্ঠা করে
যেটাকে বলা হয় বাহিনী, যেটা হচ্ছে খালসা বাহিনী। খালসা এর অর্থ কি জানো? খালসা কথার অর্থ কি? খালসা বাহিনী একটা, যেটা প্রতিষ্ঠা করেছিল কত সালে? সালটা যদি বলো 1699 সালে। এই দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। তো খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন 1699 সালে, যার অর্থ হচ্ছে পবিত্র সমাজ। পবিত্র সমাজ, এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং বেশ কিছু প্রথা চালু করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে পঞ্চক। শিখদের 5টা জিনিস নিজের সঙ্গে ব্যবহারের বা একটা শিখ পরিচয়ের জন্য, তুমি যে শিখ তা পরিচয় দেবে কিভাবে, সেটার জন্য 5টি বিষয় তিনি উল্লেখ করেছিলেন, যেটাকে সংক্ষেপে পঞ্চক বলা হয়। একটা রয়েছে কাচ্চি, কাড়ি, কম্পতি, কেশ, কৃপান, এরকম ব্যাপার। তাহলে পঞ্চক এটা চালু করেছিলেন দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং। পঞ্চকর প্রবর্তন করেন, এটাও পরীক্ষা আসে যে পঞ্চক এটা কে প্রবর্তন করেন? দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এই দশম শিখ গুরুর পরে কিন্তু আর গুরু পদটা ছিল না। দশম শিখ গুরুর পরে এই তোমার শিখ ধর্মের নেতৃত্ব দিয়েছিলেন দশম শিখ গুরুর শিষ্য বান্দা বাহাদুর। নামটা কি? বান্দা বাহাদুর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? হুড্রু জলপ্রপাত পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটাও পরীক্ষা আসতে পারে। নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর উপর রয়েছে হুড্রু জলপ্রপাত, যেটা পড়ছে ঝাড়খণ্ড জেলায়। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? বলো। নাগার্জুন সাগর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। আগে থেকে বলে রাখছি, প্রত্যেকে যেগুলো পারছো না নোট করে নেবে খাতায়, যেগুলো পারছো লেখার দরকার নেই, ওটা তুমি দেখবে পরেও পারবে। যেটা ভুল করছো আজকে, 10 দিন পরে, 1 মাস পরে দেখবো ওটাই ভুল হচ্ছে। এটাই সিস্টেম, এটাই মাইন্ডের সিস্টেম। যদি মাথায় থেকে গেল তো থেকে গেল, একবার ভুল করে ফেললে সেটা যদি তুমি একটু নোট করে নাও খাতায়, তখন কিন্তু তোমার এই যে দেখছো, পড়ছো, শুনছো, লিখছো, এখানে তোমার একটা টোটাল প্রস্তুতি হয়ে যায়। ওকে। আচ্ছা, নাগার্জুন সাগর এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের একটা উল্লেখযোগ্য নদী। আমরা জানি কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এগুলো দক্ষিণ ভারতের নদী। এর মধ্যে সবগুলোই কিন্তু পূর্ব বাহিনী নদী অর্থাৎ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন নদী পরিকল্পনা, বিভিন্ন নদী সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় থাকে। ভূগোলের প্রশ্ন যদি নাও থাকে, নদ নদী রিলেটেড একটা প্রশ্ন থাকে, দেখবে নদ নদী এবং ভূপ্রকৃতি, এই দুটো চ্যাপ্টার ভূগোলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে। ওকে, আমাদের তো পেড কোর্সে পড়ানো হচ্ছে, আলামিন স্যার পড়ায় ভূগোল, আরো নতুন একজন ম্যাডাম রয়েছেন, তো সবাই মিলে কিন্তু খুব দুর্দান্ত ক্লাস হচ্ছে। তো সেখানে তোমরা প্রস্তুতি একদম কমপ্লিট পাবে। আচ্ছা, এখানে আমরা যে আলোচনা করছিলাম সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা, এটা রয়েছে চন্দ্রভাগা নদীর উপর। আমরা ভারতবর্ষের যদি প্রথম জলবিদ্যুৎ পরিকল্পনার কথা বলি, সেটা চালু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গেই 1897 সালে। সিদ্রাপং এ, দার্জিলিং এর সিদ্রাপং এ প্রথম জলবিদ্যুৎ তৈরি হয়েছিল বা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল। আচ্ছা বলো, বদ্রীনাথ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ এটা কোন রাজ্যে পড়ছে? বদ্রীনাথ শহরটা পড়ছে উত্তরাখণ্ড, ইউকে লিখলাম সংক্ষেপে। তো এটি আমরা যদি দেখি অলকানন্দা নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, অলকানন্দা এবং ভাগীরথী এই দুটি নদীর মিলিত প্রবাহ কিন্তু গঙ্গা। অলকানন্দা এবং ভাগীরথী এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে গঙ্গা নদী। বলো, 9 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? বিভিন্ন চ্যানেল রয়েছে, যেগুলো কোনটি কি সংক্রান্ত সংযোগ রক্ষা করে
সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ভারত শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী, পক প্রণালী এবং মান্নার উপসাগর, মান্নার উপসাগর। এবং তোমাকে যদি বলা হয় 9 ডিগ্রি চ্যানেল কোথায়, লাক্ষাদ্বীপ মিনিকয়। মালদ্বীপ মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি, এটা 9 ডিগ্রি মনে রাখবে। আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। বলো, গাছের পাতা সবুজ দেখায় কেন? গাছের পাতা সবুজ দেখায় কেন? ফিজিক্স, তোমার পদার্থবিদ্যার রেসপেক্টে সেন্সে কি মনে হবে সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, পাতা সবুজ রং শোষণ করে, পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে, পাতায় ক্লোরোফিল থাকে নাকি কোনোটি নয়? তো এখানে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা হচ্ছে পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে, ওই জন্য আমরা পাতাকে সবুজ দেখি। অপশন বি মনে রাখবে সঠিক উত্তর। ফটো তোলার ক্যামেরায় কি লেন্স ব্যবহৃত হয়? আমরা যে ক্যামেরা ব্যবহার করি যেটা ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য, সেখানে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? আগে বলো উত্তল না অবতল, তারপর গলীয় না অধিবৃত্তীয় সেটা চিন্তা হবে পরে। তো এই যে ক্যামেরার লেন্সটা ব্যবহার করি আমরা, সেটা আগে বলো উত্তল না অবতল। মনে রাখবে উত্তল লেন্স, উত্তল লেন্স ব্যবহার করি। এবং ক্যামেরার যে লেন্স তুমি যদি শেপ দেখো গোলাকার, লেন্সটা দেখবে গোলাকার, ঠিক আছে, অর্থাৎ বৃত্তীয়, বৃত্তাকার, বৃত্তীয় উত্তল লেন্স। এবং ক্যামেরার লেন্সে যে প্রতিবিম্ব গঠিত হয়, মনে রাখবে প্রতিবিম্ব সদ্বিম্ব গঠিত হয়, সদ্বিম্ব গঠিত হয়। জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? চকচকে দেখায় কেন বলো? জলে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? এটা আমরা তোমাদের কোশ্চেনে পড়েছি, অবতল লেন্সের মতো কাজ করে। জলে বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো কাজ করে, অবতল লেন্সের মতো কাজ করে। ওকে, এবং এটি চকচক করে কারণ এর মধ্যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এটা চকচক করে। তোমাকে যদি বলা হয় কচু পাতার উপরে জলবিন্দু চকচক করে কেন, সেটাও একই অ্যান্সার হবে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হীরক অর্থাৎ হিরে এত উজ্জ্বল কেন, কারণ হীরকের সংকট কোণ কম এবং এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওকে, তাহলে প্রত্যেকটাই যে চকচক করার কেস হলেই মনে রাখবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চকচক, চকচকে করার কারণটাই হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতাকে বলো? আর্য মহিলা সমাজ, আমরা আর্য সমাজের কথা শুনেছি, আজকে এই প্রশ্নটা আমি করাচ্ছি, এর আগে কোনোদিন করাইনি। আর্য সমাজ এর প্রতিষ্ঠাতাকে? আর্য সমাজ এবং আর্য মহিলা সমাজ দুটো কিন্তু আলাদা। আর্য সমাজ এবং আর্য মহিলা সমাজ দুটো কিন্তু একটু আলাদা আছে, একটু মাথায় রাখবে। মহিলা মানে কোন মহিলার নাম করতে হবে এখানে। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, অ্যানিবেশন না, এখানে পণ্ডিতা রামাবাই তিনি হচ্ছেন এই আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা। মনে রাখবে এটা প্রতিষ্ঠা করেছিল মহারাষ্ট্রের পুনেতে, লোকেশনটা হচ্ছে পুনে, মহারাষ্ট্রের পুনে, এবং সালটা হচ্ছে 1882 সালে, 1882 সালে। এবং তোমাকে যদি বলা হয় আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, স্বামী দয়ানন্দ সরস্বতী,
এটা হয়েছিল 1875 সালে মহারাষ্ট্রে। ঠিক আছে, আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠাতা হচ্ছে পণ্ডিতা রামাবাই, তিনি প্রতিষ্ঠাতা। এটা কোথায় প্রতিষ্ঠা করেছিল? মহারাষ্ট্রের পুনেতে 1882 সালে। এই সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বলতে পারবে কেউ? এই যে বললাম আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিতা রামাবাই। উদ্দেশ্য ছিল তখন বাল্য বিবাহ রোধ বা নারীদের জাগরণ, নারী শিক্ষার জন্য। ঠিক আছে, বহু বিবাহ, বাল্য বিবাহ এগুলো তোমার রোধ করার জন্য এবং নারী সমাজকে শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিতা রামাবাই, পুনে 1882। একদম টোটাল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায় কোন ধরনের মৃত্তিকা? পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পাললিক মৃত্তিকা, ল্যাটেরাইট, হিউমাস, লবণাক্ত মৃত্তিকা। নদীর মোহনা মানে কোথায়? নদীর মোহনা মানে যেখানে নদী সমুদ্রের সঙ্গে যেখানে মিলিত হচ্ছে, সেই অঞ্চলটা সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে, তো সেখানে অবশ্যই লবণাক্ত মৃত্তিকা আমরা দেখতে পাবো, লবণ জাতীয় মৃত্তিকা দেখতে পাবো, লবণাক্ত মৃত্তিকা। নদীর উপকূল অঞ্চলে, নদীর পাশে পাললিক মৃত্তিকা দেখা যায়। আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শে রাষ্ট্রপতি, নাকি মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শে রাজ্যপাল? তো এখানে আঞ্চলিক বলতে গেলে বিভিন্ন রাজ্যের ভিত্তিতে। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু তার পরামর্শ লাগবে, রাষ্ট্রপতি পারবে তাকে পদচ্যুত করতে। তো বর্তমান যদি বলা হয় ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নাম কি? রাজীব কুমার। নির্বাচন কমিশনার কে রয়েছে? রাজীব কুমার। এবার প্রশ্ন হচ্ছে, একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয়েছিল? একটি শিশু একটি গাছ, আমরা ছোটবেলায় রচনা লিখতাম যে একটি গাছ একটি প্রাণ। ঠিক আছে, তো অর্থাৎ গাছ কেটো না, গাছ লাগাও। একটি শিশু একটি গাছ প্রকল্প চালু হয়েছিল 1980-81 আর্থিক বছরে। বলো, ছৌ নাচ কোন রাজ্যে দেখা যায়? ছৌ নাচ এটি কোন রাজ্যে দেখা যায়? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, নাকি অপশন ডি এ এবং বি? ছৌ নাচ এটি কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার এবং পশ্চিমবঙ্গ। ওকে, প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে টিডব্লিউএস একাডেমি অ্যাপে। প্রত্যেকটা বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে। ফাউন্ডেশন ব্যাচ জয়েন করতে গেলে তোমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে মানে অ্যাপ তোমরা সাবস্ক্রাইব করতে পারবে, পারচেজ করতে পারবে। ওকে, তো এখানে একটা প্রশ্ন দিয়ে আমি আজকের ক্লাস এন্ড করছি। বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? আজকে 21 কোশ্চেনে তোমার স্কোর কত হলো কমেন্ট করে জানিয়ে দেবে। একটু কাজ হচ্ছে, আওয়াজ আসছে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।